হাওয়া কাঁপো, শিয়াল জাগো। ভোরবেলা চারদিকে ঠান্ডা বাতাস বইছে। উঠানের পাশে বসে রাহুল চাঁদনির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখন তার মা কমলা দেবী ধীরে ধীরে বাইরে এসে দাঁড়ালেন। রাহুল, আমি তোকে কতদিন ধরে একটা কথা বোঝানোর চেষ্টা করছি বলতো? তুই সারা দিন মানুষের উপকার করতে করতে নিজের জীবনটার কথাই ভুলে গেছিস। এই যে আমাদের ঘরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, চালের হাঁড়ি প্রায় খালি হয়ে যায়, তোর নিজের গায়ে একটা নতুন জামা পর্যন্ত নেই। এসব কি তোর চোখে পড়ে না? আমি মা হয়ে তোর কষ্ট দেখতে দেখতে ভিতর থেকে ভেঙে পড়ছি বাবা। তুই ছোটবেলা থেকেই এমন, নিজের খাবারটুকুও অন্যকে দিয়ে দিস। কিন্তু এই পৃথিবীটা এত সহজ না রে। এখানে মানুষ ভালো মানুষের সুযোগ নিতে একটুও দেরি করে না। মা, আমি জানি তুমি আমার ভালো চাও বলেই এসব কথা বলো। তুমি চাও আমি সুখে থাকি, কষ্ট না পাই। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, যদি মানুষ শুধু নিজের সুখ, নিজের পেট আর নিজের স্বার্থ নিয়ে বেঁচে থাকে, তাহলে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু থাকবে? আজ আমি যদি একটা ক্ষুধার্ত মানুষকে একটু খাবার দিই কিংবা কোনো অসহায় প্রাণীকে বাঁচানোর চেষ্টা করি, তাহলে হয়তো আমি ধনী হব না। কিন্তু রাতে ঘুমানোর সময় আমার নিজের মন আমাকে দোষ দেবে না। আমি মনে করি মানুষ যত বড়লোকই হোক, যদি তার মনটা শান্ত না থাকে, তাহলে সে কখনো সত্যিকারের সুখী হতে পারে না। তুই খুব ভালো কথা বলিস রাহুল। তোর কথা শুনলে মনে হয় পৃথিবীটা এখনো সুন্দর আছে। কিন্তু আমি তো এই পৃথিবীটা অনেক কাছ থেকে দেখেছি বাবা। মানুষ মুখে ভালোবাসার কথা বলে, কিন্তু সময় এলে অনেকেই নিজের স্বার্থটাই আগে দেখে। আমি শুধু ভয় পাই তোর এই ভালো মনটার জন্য একদিন তুই অনেক বড় কষ্ট পাবি। মা, কষ্ট তো মানুষের জীবনেই থাকবে, কিন্তু আমি যদি অন্যের কষ্ট কমাতে পারি, তাহলে নিজের কষ্টগুলোও ছোট মনে হয়। তুমি সবসময় আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছ, অন্যের চোখের জল মুছিয়ে দিতে পারলে সেটাই সবচেয়ে বড় কাজ। আজ আমি শুধু সেই শিক্ষাটাই ধরে রাখতে চাই। পৃথিবী খারাপ হতে পারে, কিন্তু আমি চাই না আমার মনটাও খারাপ হয়ে যাক। কমলা দেবী চুপচাপ ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে তার মাথায় হাত রেখে বললেন, ভগবান তোকে সবসময় ভালো রাখুক বাবা। তোর মতো মন সবাই পায় না। দুপুরবেলা গ্রামের চায়ের দোকানে বেশ ভিড় জমেছে। সবাই চা খেতে খেতে গল্প করছে। হঠাৎ একজন উত্তেজিত গলায় কথা শুরু করল। তোমরা কি খবরটা শুনেছ? জঙ্গলের গভীরে নাকি বহু পুরনো একটা গুপ্তধন লুকিয়ে আছে। শুধু তাই না, গতরাতে একজন কাঠুরে নাকি নিজের চোখে সেখানে সোনালি আলো দেখেছে। সে বলছে মাটির নিচ থেকে যেন আগুনের মতো আলো বের হচ্ছিল। আমার তো মনে হচ্ছে সত্যিই সেখানে রাজাদের ধন লুকিয়ে আছে। ধন থাকতেই পারে, কিন্তু ওই জায়গাটা মোটেও ভালো না। আমার কাকার বন্ধু কয়েক বছর আগে সেখানে গিয়েছিল। ফিরে আসার পর মানুষটা একদম বদলে গিয়েছিল। সারাক্ষণ ভয়ে কাঁপতো আর বলতো জঙ্গলের ভেতরে এমন কিছু আছে যেটা মানুষের চোখে দেখা উচিত না। তারপর কিছুদিনের মধ্যেই সে অসুস্থ হয়ে মারা যায়। সবাই চুপচাপ শুনছিল। তখন রাহুল ধীরে চায়ের কাপটা নামিয়ে কথা বলল। আমি একটা জিনিস কখনো বুঝতে পারি না কাকা, মানুষ কেন ভাবে টাকা আর সোনা পেলেই সব সুখ পাওয়া যায়। ধরুন, একজন মানুষের অনেক ধন সম্পদ আছে, কিন্তু তার মনে শান্তি নেই, কারোর প্রতি ভালোবাসা নেই, সারাক্ষণ ভয় আর লোভ নিয়ে বাঁচছে, তাহলে সে কি সত্যিই সুখী? আমি তো মনে করি মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার মন আর তার ব্যবহার। বুঝলাম রাহুল, কিন্তু তোমার মুখে এসব কথা মানায় না। কারণ তুমি তো একজন গরিব। তুমি যদি বড়লোক হতে, তাহলে তোমার কথা বিশ্বাস করতাম। বাড়িতে গিয়ে রতন নিজেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মন সে জঙ্গলে থাকা সম্পদ ধন রত্নের উপর পড়ে থাকে।
সে মনে মনে ভাবে, যদি ওই জঙ্গলের সম্পত্তির রত্ন মুদ্রা আমি কোনো রকমে নিয়ে আসতে পারি, তাহলে এই গ্রামের মধ্যে আমি সব থেকে বড়লোক হয়ে যাব। রতন হিরিক্যালটির হাতে নিয়ে রাতে রওনা দিল সেই জঙ্গলের দিকে। চারদিকে ঝিঝি পোকার ডাক, নিঃশব্দ। কোথাও কেউ নেই সেই জঙ্গলে। গাছের রাস্তার ফাঁক দিয়ে চলতে থাকে। এই তো সামনেই বড়গাছ। এই বড়গাছের নিচেই আছে সেই সোনার কলসি। এই সোনার কলসি যদি আমি একবার পেয়ে যাই, আমি হয়ে যাব গ্রামের সব থেকে ধনী। এই তো অনেক সোনা পেয়েছি, অনেক। আরে বাবা রে, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে বাঁচাও। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখল রতনের দেহটি ওই বটগাছের নিচে পড়ে আছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু তার দেহটা অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে। গ্রামবাসীর একটু ভয় পেল, কিন্তু ভাবল এটা কোনো বাঘ ভাল্লুকের কাজ হবে। রতনের খবরটাই শুনেছ? যেভাবে রতনের দেহটি ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল, দেখেই মনে হচ্ছিল না যে এটি কোনো জন্তুজানোয়ারের কাজ। তাহলে কি সেই জঙ্গলের ভয়ানক শক্তি আবার জেগে উঠল? কোন ভয়ানক সত্যি কথা বলছো কাকা? এমন কোনো শক্তি যেটা এখনো আমরা জানি না? ওই জঙ্গলে কি অন্য কোনো রহস্য রয়েছে? ওই রহস্যের কথা একমাত্র কালীতান্ত্রিকই বলতে পারবে। চলো আমরা সবাই মিলে কালীতান্ত্রিকের কাছে যাই। গ্রামের সবাই মিলে কালীতান্ত্রিকের কাছে যায় এবং ওটিকে জিজ্ঞেস করে যে রতনের যে মৃত্যু হয়েছে তার কারণ কি, এবং গ্রামে কি কোনো অদৃশ্য শক্তি জেগে উঠেছে নাকি? ওম ক্রিং কালিং ফট। তোরা শান্ত হ। আমি জানি তোরা কিসের জন্য এসেছিস। জঙ্গলে সেই ভয়ঙ্কর শক্তিকে রতন জাগিয়ে তুলেছে। সেই শক্তিকে পরাস্ত করতে হবে তো। ঠিক আছে, চিন্তা করিস না, তোরা বাড়ি যা, আমি কিছু একটা করছি। ওম ক্রিং কালিং ফট। ওম ক্রিং কালিং ফট। ওম ক্রিং কালিং ফট। ওম ক্রিং কালিং ফট। মাটি ফাটো, হাওয়া কাঁপো, শিয়াল জাগো। যাও, জঙ্গলে গিয়ে ওই ভয়ানক শক্তিকে ধরে নিয়ে এসো। ওরে বাবা, এত বড় দৈত্য! আজ আর কেউ বাঁচব না। পালাও, পালাও! ওই দৈত্যটা আবার জেগে উঠেছে। ওই ভয়ঙ্কর দৈত্যটাকে শেষ পর্যন্ত শিয়ালটাই মেরে ফেলল। আজ আমাদের গ্রাম আবার শান্ত হয়ে গেছে। এতদিন পরেই গ্রামের মানুষ নিশ্চিন্তে শ্বাস নিতে পারছে। সবাই আবার জঙ্গলে কাঠ কাটতে যেতে শুরু করেছে, মাঠে নতুন করে ফসল লাগাচ্ছে। চারদিকে আবার হাসি আর আনন্দ ফিরে এসেছে। আমরা সবাই সেই সাহসী শিয়ালটাকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। ওর জন্যই আজ আমাদের গ্রামের সুখ ফিরে এলো।